ফেট আজকের মূল ভিডিওতে যাওয়ার আগে খুব ইম্পর্টেন্ট একটা কথা আপনাদের সাথে আগে শেয়ার করে নিতে চাই, কারণ শেষের দিকে অনেকেই হয়তো দেখবেন কি দেখবেন না আমি জানি না। প্রথমেই বলি, আপনারা কমেন্ট বক্সে সবাই লিখছেন জাস্টিস ফর সন্দীপ, জাস্টিস ফর কৃষাণু, কিন্তু লেখাটা একটু ভুল হচ্ছে। হ্যাশট্যাগ দেবেন, দিয়ে পুরো কথাটা কোনো স্পেস ছাড়া ছোট হাতে মানে স্মল লেটার্সে পুরো জিনিসটা লিখবেন। হ্যাশট্যাগ দিলেন, দিয়ে জাস্টিস ফর সন্দীপ, জাস্টিস ফর কৃষাণু, মানে একটা হচ্ছে জাস্টিস ফর সন্দীপ হ্যাশট্যাগ, আর জাস্টিস ফর কৃষাণু ওটা আলাদা হ্যাশট্যাগ। পুরো কথাটা কিন্তু স্মল লেটার্সে লিখবেন আর মাঝখানে কোনো স্পেস দেবেন না, তবেই গিয়ে এই হ্যাশট্যাগটা কিন্তু কাজ হবে আর জিনিসটা ভাইরাল হবে। তো যেহেতু আমরা সবাই চাই অবশ্যই সন্দীপ আর কৃষাণুর সাথে জাস্টিস হোক, তাই কথাটাও আমাদের ঠিকভাবে লিখতে হবে। তো জাস্টিস ফর সন্দীপ, জাস্টিস ফর কৃষাণু একসাথে স্মল লেটার্সে একভাবে লিখবেন। থ্যাংক ইউ। তো এবার এনজয়। अरे नाच मेरी बुलबुल तो पैसा मिलेगा, कहाँ कदरदान तुझे ऐसा मिलेगा। अरे नाच मेरी बुलबुल तो पैसा मिलेगा, कहाँ कदरदान तुझे ऐसा मिलेगा। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটা কী নিয়ে হচ্ছে, টিনের একটা ছোট্ট একদম স্বল্প দৈর্ঘ্যের একটা ভিডিও এসছে। সেটার মধ্যে দৈর্ঘ্য স্বল্প হলেও কী হবে, ভীষণ গভীর অনেক কথা আছে, যেগুলো খুব গভীর কথা, যেগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আর তাছাড়াও দেখলাম সন্দীপের একটা ভিডিও, যেখানে সন্দীপ বেশ কিছু কথা বলেছে। অ্যাকচুয়ালি যে কথাগুলো সন্দীপ বলেছে সেই সব কথা কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি, সেটা অনুমান ভিত্তিক। আমি অনুমান ভিত্তিক বলেছি, আর সেটা কীভাবে অনুমান করেছি সেগুলোও কিন্তু যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছি। এই রুমালি নিজের ভিডিওর মধ্যেই এমন এমন কথা বলেছে, তাতে কিন্তু পরিষ্কার। আর তারপর রুমালির এই ছোট্ট মেয়ে যেই বিবৃতিটা দিয়েছে, তাতে কিন্তু সমস্তটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে কে কার পিছনে রয়েছে, কে কী বিষয়ে কলকাঠি কোথার থেকে নাচছে, দূর থেকে নাচছে, সমস্ত কিন্তু বলে দিয়েছি। তো আপনারা সবাই সেই ভিডিও দেখেছেন আর খুব অ্যাপ্রিসিয়েটও করেছেন। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, চলে আসি এবার টিনের স্বল্প দৈর্ঘ্যের একটা ভিডিও। তো সেই স্বল্প দৈর্ঘ্যের ভিডিওর মধ্যে সবার আগেই শুভ নববর্ষ, সবাইকে শুভ নববর্ষ বলি। তো শুভ নববর্ষ বলে ও ভিডিওটা শুরু করলো, এক মানে গাল হাসি মুখে নিয়ে ভিডিও শুরু করলো। আর এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা কথা চালাক হচ্ছে। এখন টিন আমাদের এখন চালাক হয়ে যাচ্ছে। যা যা কথা যেগুলো কমিউনিটির মধ্যে বলেছে যে নেট খারাপ, নেট স্লো, সেগুলোকেই আর কি ভিডিওর মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তাই তো। তো যাই হোক, এখানে প্রথম যখন ভিডিও করলো তখন বলল যে আজকে নববর্ষ তো বটেই, তার সাথে সাথে ওদের কি অশোক ষষ্ঠী। তো অশোক ষষ্ঠীটা হয় চৈত্র সংক্রান্তির একদম মানে যেদিন চৈত্র সংক্রান্তি সেই সময় হয়। হ্যাঁ, তো সেই তো তিথি অনুযায়ী কিন্তু এবছর সেটা পড়েছে পয়লা বৈশাখী। প্রথমেই অশোক ষষ্ঠীর কথা শুনি আমার মনে হলো যে অশোক ষষ্ঠী এটা তো পয়লা বৈশাখে হওয়ার কথা নয়। তারপর আমি খোঁজ খবর নিলাম, তখন দেখলাম যে না, এই বছর তিথিটা কিন্তু পয়লা বৈশাখের দিনই পড়েছে। তো যাই হোক, এই যে অশোক ষষ্ঠী, এই অশোক ষষ্ঠীটা শুনে আমি জানি এখানে আমরা যারা ভিডিও দেখি তাদের মধ্যে অনেকেই আছে যারা কিনা আমাদের স্বধর্মীয় নয়, তারা অন্য ধর্মের মানে ইসলামী যারা আছে, যারা তারপর হচ্ছে গিয়ে অনেকে আছে যারা নন বেঙ্গলি, তারাও এই ব্যাপারটা বুঝবে না। তারপর হচ্ছে গিয়ে ক্রিশ্চিয়ানিটিরও অনেকে আছে। তো অনেক ধর্মের লোকেরও তো আমরা একসাথে ভিডিও দেখি। তো সেক্ষেত্রে তাদের হয়তো মনে হবে এই অশোক ষষ্ঠীটা কী। তো একটু ছোট্ট করে গল্পটা বলে দিই। তো একবার এক মুনি দেখেন অশোক গাছের নিচে একটি কন্যা সন্তানকে কেউ রেখে দিয়ে চলে গেছে। তখন তার কান্না শুনে ঋষি তাকে বাড়িতে নিয়ে আসে, ঋষিমুনি বাড়িতে নিয়ে আসে। অশোক গাছের তলায় যেহেতু পাওয়া গেছিল, তাই জন্য তার নাম দেওয়া হয় অশোকা। তো সেই ঋষি মুনি অশোকাকে সযত্নে লালন পালন করে, সব দিক দিয়ে পারদর্শী করে। তো সেখানে বড় হয়ে দেখা যায় যে সে অপরূপা সুন্দরী একজন নারীতে পরিণত হয়, যার কিনা সর্বগুণ সম্পন্ন। তো মুনি তখন তার বিয়ের জন্য উদ্যত হয়। তো চারদিকে খোঁজ খবর লাগায়, তো কোথাও কোনো ভালো সুপাত্র পাচ্ছিল না। তো তারপর ঋষিমুনি এক প্রকার মানে জাস্ট রাগান্বিত হয়ে বলে যে ঠিক আছে, কালকে সকালবেলা আমি দরজা খুলবো, খুলে যাকে সামনে পাবো তার সাথেই আমি আমার মেয়েকে পাত্রস্থ করব। তো পরের দিন সকালবেলা যথারীতি দরজা খুলে দেখেন এক সুদর্শন সুপুরুষ সামনে রয়েছে। তো তার সাথেই তারপর বিয়ে ঠিক হয়। তো অশোকার বিয়ে হয় সেই একজন সুদর্শন পুরুষের সাথে। সে যখন শ্বশুরবাড়িতে যাবে তখন ঋষিমুনি বলেন যে কিছু অশোক গাছের বীজ
তার হাতে দেয় আর মাসকলাই দিয়েছিল। তো দিয়ে বলেছিল যে তুমি এই দিন যে যাচ্ছ তুমি মাসকলাইটা গিলে খেয়ে নেবে আর ষষ্ঠীর দিন, আর এই যে বীজগুলো সেগুলো রাস্তার চারধারে ছড়াতে ছড়াতে চলে যাবে, কারণ যদি কোনো দিনও তোমার কোনো প্রবলেম হয় শ্বশুরবাড়িতে গিয়ে, তাহলে তুমি যদি মনে করো ফিরে আসবে আমার কাছে, তাহলে ওই অশোক গাছের শাড়ি দেখে দেখে ওই রাস্তা দেখে দেখে তুমি ঠিক চিনে চলে আসতে পারবে। তো এরকমভাবেই গেল, শ্বশুরবাড়িতে গিয়ে খুব সুন্দর সংসার করছে। অশোকার 7 পুত্র হয় আর 1 কন্যা। তো সুখে সংসার করতে থাকে। আর প্রত্যেক বছর এই চৈত্র মাসের শুক্লপক্ষের যে বিশেষ দিনটি, সেই দিনে সে এই মাসকলাই, সেদিন বলেছিল যে শুধু মাসকলাই খাবে, গিলে খাবে, যেরকম আমরা গদ গিলে না অনেকে ওই যে মঙ্গলচণ্ডীতে, সেরকম গিলে খাবে, চিবাবে না। আর এই দিন আর অন্য কোনো অন্নের দানা কিন্তু তুমি খাবে না। তো ঠিক আছে, এরকমভাবেই চলতে থাকে প্রত্যেক বছর। তো এক বছর এরকম হয় যে অশোকার এক পুত্রবধূরা ওকে এই মাসকলাই এনে দেয়। তো তার মধ্যে বাই এনি চান্স একটা ধানের বীজ থেকেছিল, আর সেটা উনি গিলে নিয়েছিলেন অশোকা। আর তারপর থেকেই আসে মহাবিপত্তি। হঠাৎ করেই অশোকার 7 পুত্র তারপর সহ বাড়ির সবাই মারা যায়। তো সেই সময় সে তো কাতর হয়ে তখন কাঁদতে থাকে। তারপর মনে পড়ে যে আমাকে তো আমার পিতা মানে মুনি ঋষি উনি বলেছিলেন যে যদি কোনো অসুবিধায় পড়ি তাহলে যেন যাই। তো তারপর সে বেরিয়ে ওই অশোক গাছের সার দেখতে দেখতে ঠিক মুনি ঋষির কাছে পৌঁছে যায়। সেখানে তার সমস্ত কথা বলে। তখন মুনি ঋষি তার দিব্য দৃষ্টি দিয়ে জানতে পারে যে এই ভুল করে একটা দানা চালের বা ধানের পেটের মধ্যে চলে গেছে, সেই জন্যই এই বিপত্তিটা এসছে। তো তখন উনি একটা জল মন্ত্রপ্রত করে দেন, দিয়ে বলেন যে এটা গিয়ে তোমার বাড়ির সবার গায়ে ছিটাবে, তারা সবাই জেগে উঠবে, কিন্তু মনে রাখবে এর পরের বছর থেকে যে কোনোভাবেই কিন্তু মাসকলাই ছাড়া অন্য কিছু খাবে না, গিলে খেয়ে নেবে। আর এটা মাথায় রাখবে, এই যে তুমি ধান খেয়েছিলে একটা ভুল করে হলেও, সেই জন্য তোমার এই বিপত্তিটা এসছে। তো সেই কথা শুনে অশোক আবার যায়, গিয়ে জল ছেটায়, সবাই আবার জেগে ওঠে। তারপর থেকেই এই অশোক ষষ্ঠী শুরুয়াত হয়। ঠিক আছে, তো এই অশোক ষষ্ঠী কে করছে না আমাদের টিন, যে কিনা শ্বশুরবাড়ির সবাইকে মেরে দিয়ে বাপের বাড়িতে এসছে। মেরে দেওয়ার লিটারেলি মানে জানে মারার কথা বলছি না, তাদের মানে প্রাণ সব দিক দিয়ে, মান সম্মান সব দিক দিয়ে নষ্ট করে যে এসছে, সে আবার এখানে এসে অশোক ষষ্ঠী করছে। মানে হাস্যকর না? এবার হাসি পাচ্ছে না আপনাদের? হাসি পাচ্ছে না ওই কথাটা যখন শুনছেন অশোক ষষ্ঠী? হ্যাঁ, অশোক ফুল টুল অনেক কিছুই খেতে হয়, সেই পুরো নিয়মটা আমি জানি না, বাট কোথার থেকে উৎপত্তি হয়েছে সেই উৎপত্তির ঘটনাটা আমি যেটুকু জানি সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো চিন্তা করে দেখুন যে কিনা মানে মনে প্রাণে এই 2 দিন আগেও এরকম করে বলছিল যে তোদের দেখ এবার কি করি, তাদেরকে সে আবার করছে অশোক ষষ্ঠী। তো যাই হোক, ও তো এত বছর ধরে ওর বাড়িতে ছিল, কোনোদিনও অশোক ষষ্ঠীর নাম আমি তো কোনো ব্লগে শুনেছি বলে মনে হয় না। এটা অ্যাকচুয়ালি ওর বাপের বাড়ির নিয়ম। আর হয়তো সংগ্রামপুর মন্দিরের কথাটা যদি সত্যি হয়, তাহলে এই ফোকলাদের বাড়ির নিয়ম, সেটা এখন ও মানছে। তো যাই হোক, ভালো কথা। তো এই ভিডিওর মধ্যে তারপর দেখলাম কি যে সন্ন্যাসীরা এসছে। সন্ন্যাসীরা আসাতেই উদম নাচ। আজকে এই ভিডিওর শুরুতে নাচ মেরি বুলবুল গানটা এই জন্যই গেয়েছি যে এত নাচ মানে একটা মুহূর্ত ছাড়েন না টিনের ঠাকুমা নাচতে। তো ওনাকে নাচুনি বলা হয়েছে বলে নাকি খুব মানে বিপত্তি আসবে শুনলাম। এই ঘোড়ামুখী ভিডিও শুনলাম যে নাচুনি বলা ঠিক আছে, দেখবি কি হয়। তো নাচুনিকে নাচুনি বলবো না তো কি বলবো? প্রত্যেকটা ভিডিওর মধ্যে যখনই সুযোগ পান উনি নাচেন। তো যে নাচেন তিনি নাচুনি, যে খেলে সে খেলোয়াড়। যেমন কিনা যে খেলে তাকে প্লেয়ার বলে বা খেলোয়াড়, যিনি ওই যে উকিল, লয়ার, তো এরকম সবাই যে যা ডান্সার, যিনি ডান্স করে তিনি ডান্সার। তো ডান্সারকেই তো বাংলায় নাচুনি বলবে, আর কি বলবে? তো নৃত্যশিল্পী, এখন সেরকম যদি বলতে হয় তাহলে নৃত্যশিল্পী বলবো। উনি কি কোনো স্টেজে নাচেন? কোনো স্টেজে তো প্রফেশনালি নাচেন না, উনি যেখানেই মিউজিক পান উনি নাচেন। তো নাচুনি, অসুবিধা তো কিচ্ছু নেই এখানে। যেখানে যদি বলা হয় সামনে দেখিয়ে দেবো যে দেখুন, মানে আমার তো মনে হয় যে জেনারেটর চালালেও যে আওয়াজ হবে, উনি তাতেও মনে এরকম করে নেচে দেবে। উনি এতটাই নাচতে ভালোবাসেন। হয়তো ওটা ওনার ইচ্ছা ছিল, পারসিউ করতে পারেননি,
অসুবিধা তো কিছু নেই, এখানে অসম্মানজনক কিছু ব্যাপার নেই। যেটা করছেন, যেটা করতে দেখা যাচ্ছে সেটাই বলা হচ্ছে। এবার যদি আমি তো আমার মানে সবসময় বলি যে আমার ক্যারেক্টারটা সম্পর্কে আমি বলি যে আমি ইনসাল্ট কাউকে করি না, আমি জাস্ট তাকে ডেসক্রাইব করি, যাকে দেখি তাকে ডেসক্রাইব করি। এবার সেই ডেসক্রিপশন শুনে যদি কারোর ইনসাল্টেড লাগে সেটা তারই ফল্ট, তাকে তার সেই ফল্টগুলো আমাকে না বলে তার নিজের সেটাকে শুধরানোর দরকার। আশা করি বোঝাতে পারলাম। তো যাই হোক, আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। তো আমি সব দিক দিয়ে তৈরি আছি, নাচুনি বলেছি, কেন বলেছি, কী জন্য বলেছি, সমস্ত কিছু আমি কিন্তু এক্সপ্লেন করে দেবো। কোথা থেকে এটা, এই যে নাচটা উনি এমনি কোথাও বাড়িতে নাচছিল, আমি সেটা ক্যামেরাবন্দি করে লুকিয়ে এনে দেখিনি। যেটা ক্যামেরার মধ্যে দেখানো হয়েছে সেটাই বলা হয়েছে। এখানে আর কোনো এইটা নিয়ে আর কোনো দ্বিমত নেই, ঠিক আছে? তো যাই হোক, তারপর দেখলাম যে যারা এসছে, তো যারা প্রথমে এসছে প্রথম থেকেই যখন তখন ওপরে ছিল, তখন ছাদে ছিল, তো সেখান থেকে তারা যে নিয়ে এসছে সে বলছে আগের দিন পয়সা দাওনি, কিন্তু এবার কিন্তু পয়সা দিতে হবে। টিনের একদম হাড়ি ভেঙে দিয়েছে। তো টিন আবার বলল যে এই ক্যামেরা অন আছে, কি বলছিস তোরা? কিন্তু এই অংশটুকু বাদ দিতে পারলো না কেন? কি করে বাদ দেবে? এইটুকু ভিডিও এইটুকু ক্যাপচার করেছে, তার মধ্যে থেকেও যদি ওইটুকু এডিট করে বাদ দিয়ে দেয় তাহলে আর ভিডিওর ডিউরেশন কী হবে? আর ডিউরেশন না হলে কি করে তার রেভিনিউ হবে, তাই না? তো সেই জন্য বাধ্য হয়ে এই অপমানজনক কথাটাও ওকে রাখতেই হয়েছে। তো যাই হোক, তারপর আসলো, এসে ওখানে নাচানাচি হলো। আশা করি এবার পয়সা দিয়েছে। তো তারপর দেখলাম আমাদের অশুভ শক্তি সে যাবে কি ডিউটিতে। তো ডেরি ফেরি হয়েছে, ফোন হাতে নিয়ে মেয়ে বারবার করে বলছে এই যে আসলো চলে যাচ্ছে। সে কিন্তু একবারও ঘুরেও দেখালো না, বললো তো তারপর নিজেই মেয়ে বললো কি বাড়ি যাচ্ছ? তো এই যে কথাটা একটা ওপেন সূত্র, মানে কমেন্টের মাধ্যমে এসছে যে টিনের বাবার যে উনি যেন অন্য কোথাও একটা যায়, সেখানে গিয়ে সময় কাটায়, এই ধরনের একটা কমেন্ট এসছে। সেখানে একজন আছে বনা, এরকম একটা নাম শুনেছিলাম। তো সেই নাম, সেই কথা, সেই ঘর, এগুলো তো নিজেই বলে দিচ্ছে যেটা সত্যি। নিজেই তো অন ক্যামেরা জিজ্ঞাসা করছে যে বাড়িতে যাচ্ছ? তো বলছে হ্যাঁ বাড়িতে যাচ্ছি। তো এবার যদি আমরা বলি যে ওনার অন্য একটা জায়গায় সংসার আছে, তাহলে কি খুব অন্যায় করব? নিশ্চয়ই না। ভিডিওর মধ্যে রয়েছে, নিজেই জিজ্ঞাসা করছে আর সে সম্মতি প্রকাশ করছে। তাহলে তো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই কথাগুলো, যে ওপেন সূত্রে যে কথাগুলো এসছে, সেগুলো কিন্তু একদম ফেলে দেওয়ার যোগ্য না। তো যাই হোক, তারপর দেখলাম হঠাৎ করে তো একটা কথা বললো যে এবার আমাদের কারোর শপিং হয়নি, শুধুমাত্র বৌদিকে জামা কিনে দেওয়া হয়েছে। তাও কোথা থেকে? ওই যে আর কি রডের বসিয়ে বেল মারে, হ্যাঁ, ওই যে আসে না মাঝে মাঝে একটা, মানে আরেক বস্তার মতো একটা কি একটা বসায় রডের মধ্যে দিয়ে, তারপর বেল মারে, যে এসে কাকুটা যার কাছ থেকে জিনিসপত্র কেনে, তো সেই কাকুর ওখান থেকে কিনেছে। ওই একদিন হাটে গেছিল না, সেই দিন কিনেছে। তো বৌদিকেই শুধু দিয়েছে, আর কারোর নাকি জামা কাপড় হয়নি। বললো আছে, মায়ের নতুন জামা আছে, তারপর ঠাম্মির আছে, বাবার প্যান্ট আছে, শুধু নেই কার? আমাদের লাইফার ছাড়া সবার রয়েছে, আর কারোর কেনা হয়নি। তো ওরও তো নিশ্চয়ই রয়েছে, ওর তো অলরেডি দুটো জামা কাপড় যেগুলো আর কি কিনেছিল, বললো যে হাত ঠিক করতে হবে, তো সেগুলোও তো নতুন রয়েছে। তো যাই হোক, তারপর তো আমরা শুনেও নিয়েছি যে শপিং মলেও দেখা গেছে, তো সেখানকারও জামা কাপড় রয়েছে। তো এইটুকু আমি বলতে পারি এই ভিডিওটা দেখে, এই যে সকালবেলার অংশটুকু, সেটুকুই হচ্ছে পয়লা বৈশাখের। তারপর থেকে পয়লা বৈশাখ আর ওখানে কিন্তু কাটানো হয়নি। এমনিতেই পয়লা বৈশাখের ওদের ওখানে সেদিন ওই অশোক ষষ্ঠী খাওয়া দাওয়া কোনো ব্যাপার সেরকম সিন নেই, যে কজন করবে তার সে কজনের কোনো সিন নেই। তাহলে বাদবাকি রইল কে? আমাদের বৌমণি আর লাইফা। তো তারা তো যা হোক তা হোক কিছু খেতে নেবে, বলা যায় না। নববর্ষ তারাও হয়তো বাইরে কোথাও গিয়ে খাওয়া দাওয়া করেছে, সেগুলো আমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। তো তারপরেই দেখলাম যে হঠাৎ করে সন্ধেবেলা মুখ চুন করে যে না আর কিছু ভালো লাগছে না। আগের দিন দেখেছিলেন একদম
দিস্তা খাতা দেখিয়েছিল, দিস্তা খাতা দেখিয়ে সে বলেছিল যে এই যে স্টেপ নিচ্ছে। তো ওইগুলো হয়তো হয়ে গেছে, ওগুলো সমস্ত কিছু হয়ে গেছে। মাঝখানে অনেকগুলো 2-3 দিন বন্ধ ছিল। তো এই পয়লা বৈশাখের প্রথম সকালবেলাটুকু ওইটুকু অংশ করে তারপর বন্ধ হয়ে গেছে। তারপর আবার এটা শুরু হয়েছে, দেখবেন ভালো করে, যেদিন দিস্তা খাতা দেখিয়েছিল সেই দিন যে নাইটিটা পরে আছে, সেই তারপরে কিন্তু বিকেলবেলা থেকে সেই নাইটি, মানে বিকেল বলবো না, রাত্রেবেলার থেকে সেই নাইটিটাই কিন্তু কন্টিনিউ হয়ে বলছে যে আর ভাল লাগছে না, আর কিছু ভালো লাগছে না। তো এটা কিন্তু লেটেস্ট, এই যে আর ভাল লাগছে না এটা লেটেস্ট। সেটার কারণ কি? কারণ হচ্ছে গিয়ে অতিরিক্ত লোভে যে এই যে এক রকমের বেটিং সাইট, সেগুলোকে তাদের কাছ থেকে টাকা নিয়ে যে প্রমোশন করার যে বরাতটা নিয়েছে, সেইটা এখন যখন করছে, যে প্রমোশনগুলো করছে, তখন ও বুঝতে পারছে যে ও কী ভুলটা করেছে। একদিকে ইউটিউবের গাইডলাইন স্ট্রাইকের ভয়, আর দ্বিতীয় দিকে যাদের কাছ থেকে টাকা নিয়েছে তারা কন্টেন্ট না দিলে তাদেরকে উত্তর দেওয়ার একটা মানে কী যেন বলে দায়িত্ব। এই সমস্ত কিছু নিয়ে দুদিক থেকে পিষছে। আর এদিকে আমরা সবাই জানি যে ওই ভিডিওগুলোতে প্রচুর রিপোর্ট পড়ছে। এবার প্রচুর রিপোর্ট পড়লে ইউটিউব থেকে মানে যদি দেখে যে হ্যাঁ কমিউনিটি গাইডলাইন, ইউটিউব থেকে যদি দেখে যে হ্যাঁ সত্যি এটা কমিউনিটি গাইডলাইনের বাইরে, সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও টেক ডাউন করবে আর আবারও স্ট্রাইক পড়ে যাবে। তো সেই জন্য বসে বসে সারাক্ষণ থেকে ওই কোনটার মধ্যে এই প্রমোশনগুলো করেছিল সেগুলো বসে বসে ডিলিট করছে বা প্রাইভেট করছে, দুটোর মধ্যে একটা করছে। তো এগুলো কি কম হ্যাপা যে কিনা একটু ফোনে এরকমভাবে ভিডিও করতে যার ল্যাদ লাগতো, যার একদিন মনে হতো একদিন করবো না, যেদিন করবো না মনে হতো সেদিন সন্দীপ করতো ভিডিও, তার এডিটিং তো সে করতোই না, সন্দীপই করতো। টাইটেল থাম্বনেল মাঝে মাঝে ওকে আমি দেখেছি, কারণ ওর এক একটা যে বানান আছে না, খাওয়া দাওয়া, সেগুলো দেখে বুঝতাম যে কোন দিন 3 টাইটেল থাম্বনেল দিচ্ছে। তো কোনো দিন হয়তো সন্দীপের যদি ব্যস্ততা থাকতো হয়তো টাইটেল থাম্বনেল ও দিত, তো সেখানেও ওর ল্যাদ লেগে যেত। সেখানে আজকে সেই মেয়েটিকে কি করতে হচ্ছে, এত পৃষ্ঠা জেরক্সও করতে হচ্ছে, তারপর এই যে ঘুরছে বেড়াচ্ছে, কি করছে না করছে সেগুলো দেখাতেই পারছে না। সেখানেও একটা, ওই বাড়িতেও একটা চাপ আছে, সব দিক দিয়ে চাপে, কিন্তু চিরে চাপটা হচ্ছে না, উল্টে আরও ফুলছে, এমন চাপ যে ফুলছে। তো এই জন্যই ভালো লাগছে না, কারণ ওর চ্যানেলটা অনিশ্চিত হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খাবে, আর খেয়ে টুক করে উড়ে যাবে কখন ও নিজেই জানে না। আর এই যে টাকাগুলো ও নিজে এনজয় করেনি, সেগুলো ওই ফোকলা কাকার ছেলে এগুলো সমস্ত উড়াচ্ছে। তো একজন উড়াচ্ছে আর আরেকজন বসে বসে কামাচ্ছে। তো এই যে প্রচুর উড়াচ্ছে সেটার সম্পর্কে আজকে আপনাদের একটা বিস্ফোরক তথ্য দিচ্ছি, শুনুন। এই যে ফোকলা, এই কাকার ছেলে ফোকলাকে কদিন আগে টিন বলেছিল তুইও দাঁড়া না, দাঁড়া তুই ইউটিউব করে দাঁড়া। তো সেই ইউটিউব করে তো ওর দাঁড়ানো ওর পক্ষে সম্ভব কোনোদিনও, মানে এই জন্মে আপাতত হবে না। তো সেই জন্য এখন নতুন একটা পন্থা করেছে, কি মাই ডিয়ার লটারি। তো প্রচুর লটারি কাটছে বড় লোক হওয়ার জন্য ফোকলা। একদম আমার কাছ থেকে শুনে নিন, এটা একদম অথেন্টিক জায়গা থেকে খবর এসছে। তো ও কোনো ব্লগার নয়, ওর সম্পর্কে খবর আসলে অবশ্যই আমি বলতেই পারি, কিছু করে নিতে পারবে না আমার। তো অবশ্যই এটা একদম সত্যি কথা যে প্রচুর লটারি কাটছে। আর এই টাকাগুলো মানে এই যে লটারি এগুলো না লোকে মানে খানিকটা জুয়ার মতো করেই খেলে। এগুলোর একটা নেশা, এগুলো জুয়ার মতো করে খেলে। এরকম বান্ডিল ভাববেন না যে 30 টাকা দিয়ে একটা কিনলাম বা কিছু, ওরকম না। এরকম বান্ডিল পাওয়া যায়, কোনোটা 5,000 টাকা দাম, কোনোটা 3,000 টাকা দাম, 500 টাকাও রয়েছে, 120 টাকাও রয়েছে, এরকম থাকে। তো ওই রকম ধরনের ও কাটছে। ভাববেন না যে এই 10-20 টাকা কি, তো 10-20 টাকা তো কিছু নেই, 30 টাকা মিনিমাম, 30 কি 50-60 টাকা নয়। ও ওই রকম সব মোটা বান্ডিল কিনছে, যে একটা বান্ডিল যদি ওর লেগে যায় তাহলে কিন্তু অনেক পয়সা আছে। কিন্তু প্রবলেম এটাই যে এগুলো লাগতে চায় না। আর তার ওপর ভগবান দেখ কাকে
যার সেই যোগ্যতা আছে, ওর কোনোদিনও ওর যোগ্যতা নেই, তো ওর ওই টাকাগুলো শুধুমাত্র ওরকম ভেতরে ঢুকেই যাবে, টিন কামাবে, আর সেগুলোকে ও বড়লোক হওয়ার তাগিদে এইভাবে ঢুকাচ্ছে। তাছাড়াও যেগুলো আরেকটা খেলা হয়, যেগুলো খেলে না ফোনেও, যেগুলো খেলে ওগুলোও তো মানুষ টাকা ইনকামের জন্যই খেলে, ওগুলো তো টাকা লাগায় টাকা ইনকামেরই জন্য। তো এইরকমভাবে বড়লোক হওয়া যায় না, এরকমভাবে বড়লোক হওয়া যায় না। নিজের মুখ হচ্ছে না, তাই ছামিয়াকে কাজে লাগিয়ে ছামিয়ার ওপর প্রেশার দিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে এইরকম ছি 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 ছি। তো আজকে চিন্তা করে দেখুন, এগুলো আমরা যতটা না জানি, টিন তো এগুলোকে সহ্য করতে হচ্ছে, তো ওর ভালো লাগবে কি করে, ওর চারিদিক দিয়ে ভালো লাগবে কি করে। এইদিকে সন্দীপকে কি দেখছে, সন্দীপ দিব্যি সুন্দর, মানে ঘোরা বেড়ানো, আনন্দ মজা মস্তি, ভগবান না করে কারোর নজর লাগুক, তু এদের যা নজর বাবা, তো সুন্দর লাইফ কাটাচ্ছে ছেলেকে নিয়ে, হাসি খেলে, বাবা মা সবাইকে নিয়ে, ওর মানে দর্শকরা, তারপর এই যে কত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই ওকে কত ভালোবাসছে, এইগুলো দেখে তো ও মানে জাস্ট পুড়ে যাচ্ছে। তো সেই জন্য আর ভালো লাগছে না। তো যাই হোক, সন্দীপের প্রসঙ্গ উঠলো, এখন তাহলে বলি যে সন্দীপের ভিডিওটা দেখলাম, যেখানে বেশ কিছু কথা বলেছে যে ওর নিজের আত্মীয়রাই ওর পিছনে এমন ষড়যন্ত্র করছে যেটাতে কিনা হাতে পাতে ভাতে সব দিক দিয়ে ছেলেটাকে মেরে দিতে পারে। কিন্তু ওই যে বলে রাখে হরি মারে কে মারবে। তো এই কথাগুলো ওর যে পিছনে ষড়যন্ত্র, সেটা কিন্তু মানে সবার আগে আমি অনুমান করে বলেছি, আর অনুমান করেই আমার পক্ষে বলা উচিত, যতক্ষণ না প্রুফ হাতে না ছাড়া কিন্তু বলবো না। কারণ আমরা যে দেশে বাস করি, আমাদের সেই দেশের আইনকে সম্মান করতেই হবে, তাই না? তো আমাদের দেশের আইন আমাদের যেরকমভাবে বলার স্বাধীনতা দিয়েছে, আমরা সেরকমভাবেই বলবো, হ্যাঁ, তার বাইরে গিয়ে কখনো কথা বলবো না। তো যাই হোক, সেখানে এবার সন্দীপ একটা দারুণ কথা বললো, ওই যে শাকচুন্নি, একেবারে ঠিক বলেছে, টিনকে বলেছে শাকচুন্নি কারা হয় জানেন কি? যে বিবাহিত মহিলারা অপঘাতে মারা যায়, তারাই কিন্তু শাকচুন্নি হয়। তো এমনিতেই জানেন যে এই যে টিনের যে বিবাহিত জীবনটা, তার তো অপঘাতেই মৃত্যু হয়েছে। কারণ হঠাৎ করে দেখছিলাম যে কত ভালো, তার মধ্যে হঠাৎ করে দেখছি যে না, কিচ্ছু কোনো সম্পর্কই নেই, সব একেবারে ভুয়ো। হ্যাঁ, তো সেই সম্পর্ক, সেই বিবাহিত জীবনটার তো ওর অপঘাতেই মৃত্যু হয়েছে, সেই জন্য ও শাকচুন্নিতে পরিণত হয়েছে। সেই জন্য দেখবেন শাকচুন্নিরা কী করে বলুন তো, তাদের শাখা সিঁদুর সমস্ত থাকে, মানে বিবাহিত জীবনের যে সুখগুলো, যে আনন্দগুলো, সেগুলো তাকে হঠাৎ করেই ছেড়ে চলে যেতে হয়েছে, কারণ তার অপঘাতে মৃত্যু হয়েছে। সেই জন্য সেইগুলোকে ও মানে পাওয়ার জন্য ওর অতৃপ্ত আত্মা ঘুরতে থাকে। যেমন কিনা টিন দেখবেন মাঝে মাঝে সিঁদুর পড়ছে, মাঝে মাঝে শাঁখা পড়ছে, মাঝে মাঝে পড়ছে না। যখন ওর মনে হচ্ছে বিবাহিত জীবনের আনন্দগুলো নেওয়ার আছে, তখনই হয়তো ও শাঁখা সিঁদুর পড়ছে। যেই সম্পর্কটা মানে নেই, যেটার অপঘাতে মৃত্যু হয়েছে, সেই স্বামীর নাম নিয়েই সিঁদুর পড়ছে, যাতে কিনা যে সুখ আনন্দ সেগুলো বিবাহিত না হয়েও পাওয়া যায়, তার ওপরে যাতে কেউ আঙুল না তুলতে পারে। এটাই তো বলতে হবে, একদম ঠিক কথা, এটাই কথা। নাহলে চিন্তা করে দেখুন, একবার বেরিয়ে গিয়ে সমস্ত কিছু তুলে টালে দিয়ে কুমারী হয়ে গেল, তারপরে আবার সিঁদুর পরে সে সধবা হয়ে গেল, আবারও মাঝে মাঝে শাখা সিঁদুর সমস্ত তুলে দিয়ে পুরো বিধবার মতো সাজে, মানে এটা অধবা, এদেরকে বলা হয় অধবা। মাঝে মাঝে বিধবা, মাঝে মাঝে সধবা। তো এটা তার শাকচুন্নিরই কাজ। শাকচুন্নি এরকম করবে কোনো একজন বিবাহিত স্ত্রী, যে কিনা মানে স্ত্রী ধর্ম পালন করবে, সে কখনো এরকম ধরনের আজকে তুলে দিচ্ছি, আজকে পড়ে নিচ্ছি, এই জিনিসটা করবে না। আশা করি বোঝাতে পারলাম। তো সন্দীপ যে কথাটা বলেছে ওর সম্পর্কে, শাকচুন্নি ইজ দ্য পারফেক্ট ওয়ার্ড। ও শাকচুন্নির মতোই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে নিজের শরীরের অতৃপ্ত সুখগুলোকে খোঁজার জন্য। আশা করি বোঝাতে পারলাম। তো যাই হোক, এখন এই ভিডিওটায় আমি এইটুকুই রাখছি, কারণ টিনেরও একদম ছোট্ট ভিডিও হয়েছে, সেটার সম্পর্কে যেগুলো আসল কথা আপনাদের বলে দিলাম। তবে হ্যাঁ, এই যে সব দিক দিয়ে কিন্তু ঝাড় খাচ্ছে, দেখেছেন যে যাকে দাদা ডাকলো সেও এখন পাবলিকালি বলছে যে না, আমি ভাই এগুলোর মধ্যে নেই। তারপর এই যে সুদূর থেকে যে সাপোর্ট করেছিল, তারও ভান্ডা ফুটে যাচ্ছে।
তারও ভান্ডা ফুটে যায়। তার তো দেখেছেন আগের দিনে কি আইকনিক একটা অ্যাক্টিং করেছে, তার জন্য ঝাড়ু প্রচুর খেয়েছে। তবে যাই হোক, একটা কথা আমি শুনলাম, যেটা কিনা আমার কমেন্ট বক্সে প্রচুর মানুষ কমেন্ট করেছেন, যেটা এই রুমালির সম্পর্কে, তার ক্যারেক্টার সম্পর্কে, তার একটা কোনো রাতের সম্পর্কে। আমি একটাই কথা, আমাকে সবাই জিজ্ঞাসা যারা করছেন তাদের একটাই কথা বলবো, যে দেখুন, আমি প্রুফ ছাড়া কোনো কথা বলবো না। আমি জানি না সে যে বলেছে সে তো সেখানে মজুদ ছিল না। তাকে যে বলেছে সে নিশ্চয়ই অথেন্টিক খবর দিয়েছে, তাই জন্যই না সে তার চ্যানেলে বলেছে। না হলে সেই চ্যানেলে, সে নিজের চ্যানেলে কেন এটা বলবে? কিন্তু আমি যদি পার্সোনালি আমাকে বলেন, তাহলে আমি বলবো যে আমি এরকম ধরনের কিছু দেখিনি। তাই এই কথাটা আমার যদি বলেন যে কি বিশ্বাসযোগ্য না, আমি এখনও বলবো, বেনিফিট অফ ডাউট দিয়ে বলবো যে আমি যেহেতু দেখিনি, তো আমি এই কথাটা এই মুহূর্তেই যে সঠিক বলে আমি বলতে পারছি না। এবার যদি হয় যে বলেছে সে, তার তো চ্যানেল, নাহলে যে ভুল বার্তা দিলে তো তার চ্যানেলের প্রবলেম হবে। সে দিয়েছে, নিশ্চয়ই দায়িত্ব নিয়েই দিয়েছে, এটুকু আমি বলতে পারি। বাট আমি দেখিনি, আমি এটা নিয়ে কিছু বলতে পারবো না। এটাই হচ্ছে বক্তব্য, ঠিক আছে? তো যাই হোক, এবার অপেক্ষা করে আছি যে মেসোমশাই মানে সন্দীপের বাবা বেশ কিছু কথা উনি বলবেন, সেই কথাগুলো শোনার জন্য। তবে আমি মুখিয়েছিলাম যে শিলা দেবীর মুখের কথা শুনবো, শিলা দেবীর কাছ থেকে কিছু শুনবো। কারণ অ্যাকচুয়ালি এই ঘটনা, এই যে আমি জানি না মেসোমশাই কী নিয়ে বলবেন, মেসোমশাই যদি নিজের মেয়ের সম্পর্কে বলবেন তাহলে তো ঠিক আছে। বাট মেন যারা এই সর্বনাশ করার খেলায় মেতে রয়েছে, তারা তো শিলা দেবীর আত্মীয়, শিলা দেবীর নিজের লোক। তো তার নিজের লোকরা যে কি করছে সেটা সম্পর্কে আমি ভেবেছিলাম যে শিলা দেবী যদি নিজের মুখে বলে তাহলে ভালো হতো। তো যাই হোক, আজকে মেসোমশাই মুখ খুলবেন, এরপর নিশ্চয়ই মাথার ওপর দিয়ে যখন জল যাবে তখন শিলা দেবীও চুপ করে থাকবেন না। কারণ একজন তো গেছে, একজন তো বাদের খাতায় চলে গেছে, একজন বাদের খাতায় চলে গেছে, সে কিন্তু আরেকজন যে আছে তার তো ভবিষ্যৎ আছে, আর তার সাথে সাথে যুক্ত হয়েছে তার সন্তানের ভবিষ্যৎ, মানে আমাদের কৃষাণুর ভবিষ্যৎ। সন্দীপের সাথে কৃষাণুর ভবিষ্যৎ তো জুড়ে, মানে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তো সেখানে আশা করি শিলাদেবী এমন যদি কিছু হয় যে মুখ খোলার দরকার, তাহলে নিশ্চয়ই মুখ খুলবেন, আর যা দরকার, যা করার দরকার উনি নিশ্চয়ই করবেন। রুখে দাঁড়ানোর কথা বলেছি, সেটা নিয়ে এই টিনের দালাল আর এই রুমালির দালাল ঘোড়ামুখী খুব হেসেছে। কিন্তু যেদিন সত্যিই রুখে উনি দাঁড়াবেন, সেদিন হাসি কোথায় যায়? ওর তো হাসি আসবে, ওর কি যায় আসে? কিন্তু যাদের হাসি বেরোনোর তারা ঠিক বেরিয়ে যাবে, তাদের ঠিক হাসি বেরিয়ে যাবে। তখন ধরতে পারবে না, সেটা মানুষ ধরতে পারবে না, ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো টাটা।